বেগম জিয়ার চিকিৎসায় এভার কেয়ারে ব্রিটিশ বিশেষজ্ঞ। সন্ধ্যায় আসছে চীনা দল। সম্মিলিত সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। আওয়ামী প্রতিহিংসার শিকার বিএনপি চেয়ারপারসন। যে আবেগ দেশনেত্রীর জন্য আজকে সারা দেশে প্রকাশিত হচ্ছে, আজকে তার এই মুমূর্ষ, এই রোগাক্রান্ত, এই অসুস্থতা তো ওই হাসিনার কারণে। আক্রোশের শিকার হয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার সুস্থতায় দোয়া চাইলেন ডক্টর ইউনূস। Let us pray to Allah along with all the people of Bangladesh for the speedy recovery of our former Prime Minister and our national leader, Begum Khaleda Zia, who is struggling with her life. দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গুমের মামলায় শেখ হাসিনা সহ 17 আসামির অভিযোগ গঠনের শুনানি। সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজিরের আবেদন খারিজ। তলবের পর ট্রাইব্যুনালে ক্ষমা চাইলেন আইনজীবী পান্না। ফেব্রুয়ারির নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসব মুখর। সশস্ত্র বাহিনীকে ঐতিহাসিক ভূমিকা রাখার আহ্বান প্রধান উপদেষ্টার। শতাব্দীর সেরা নির্বাচনের আশা ইসির। আন্দোলনে স্থবির শিক্ষাঙ্গন। প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবক। অর্ধদিবস কর্মবিরতি পালন মেডিকেল টেকনোলজিস্টদের। রোগীদের চরম ভোগান্তি। টাকা দিলে কাজ করে দেয়, ঠিক আছে, টাকা না দিলে কাজ করে দেয় না। উপপরিচালক আছে নুরুল হুদা, তার মাধ্যমেই কাজগুলো হয়। উত্তরা পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্য। টাকা দিলে মেলে কাগজপত্র ছাড়াই। চক্রে জড়িত কর্মকর্তা কর্মচারীও। প্রমাণ পেলে ব্যবস্থার আশ্বাস। এবং মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা ছাড়াই ভোজ্য তেলের দাম বাড়ান ব্যবসায়ীরা। আইনের ব্যত্যয় বলছে ক্যাব। ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বাণিজ্য উপদেষ্টার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা এখন এভার কেয়ারে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ রিচার্ড বিলি। সন্ধ্যায় আসছে চীনের চিকিৎসকের মূল দল। সম্মিলিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বেগম জিয়ার পরবর্তী চিকিৎসার ধরন ঠিক করা হবে। বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা তাও ঠিক করবে মেডিকেল বোর্ড। দেশি বিদেশি চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায় সুস্থ হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এমন আশায় দলের নেতাকর্মী সহ সবাই। বুধবার সকালে ঢাকায় আসেন ব্রিটিশ চিকিৎসক ডক্টর রিচার্ড বিলি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে নিয়ে 10:30টার দিকে সরাসরি হাসপাতালে যান বিএনপি নেতারা। এদিকে বেগম জিয়ার চিকিৎসায় অংশ নিতে আজই দেশে আসছে চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের মূল দল। সম্মিলিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বেগম জিয়ার পরবর্তী চিকিৎসার ধরন ঠিক করা হবে। বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা তাও ঠিক করবে মেডিকেল বোর্ড। হাসপাতালের ভেতরে বেগম জিয়ার নিরাপত্তায় কাজ করছে এসএসএফ ও পিজিআর। বাইরে নিরাপত্তায় আছেন বিজিবি, পুলিশ, র্যাব ও আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আতাউর কাউসার। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে যুক্তরাজ্য থেকে এসছেন চিকিৎসক ডক্টর রিচার্ড বিল, এবং বিকেলে আরও আসার কথা চীনের আরও একটি প্রতিনিধি বিশেষজ্ঞ চিকিৎসকদের দল। এর আগে চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসকদের দল, এর আগে 5 সদস্যের চিকিৎসকদের দল রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এসেছিলেন এবং তারা সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। তাদের পরবর্তী যে দল, বিশেষজ্ঞ চিকিৎসকদের আরেকটি দল আজ বিকেল নাগাদ বাংলাদেশে এসে পৌঁছানোর কথা এবং তারাও চিকিৎসায় অংশ নেবেন, এতটুকুই আমরা গত কদিন ধরেই জেনে এসেছি। এবং সর্বশেষ যেটা জানতে পেরেছি যে দেশি বিদেশি সকল চিকিৎসক তারা সকলে মিলে বোর্ড গঠন করে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা তারা পর্যবেক্ষণ করবেন এবং তারা সিদ্ধান্ত
সিদ্ধান্ত দেবেন যে তাকে আসলে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার মতন অবস্থানে তিনি আছেন কিনা। তো সব মিলিয়ে তারা আশা করছেন যে যদি তিনি সে ধরনের অবস্থানে থাকেন, অর্থাৎ তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার মতন শারীরিক অবস্থান তার থাকে, তাহলে দ্রুত তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য, এমনটি বিএনপির বিভিন্ন সূত্র আমাদের জানিয়েছে। কিছু সময় আগে আমরা দেখেছি এখানে মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আক্তার তিনি এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন। যতটুকু আমরা জানতে পেরেছি যে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতেই তিনি এসেছেন, তিনি ভেতরে আছেন। যদি তিনি বের হন এবং গণমাধ্যমের সাথে কথা বলেন, সেক্ষেত্রে আমরা আরও বিস্তারিত জানতে পারবো তার কাছ থেকে যে তিনি চিকিৎসকদের সাথে কথা বলে বেগম জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ কি তথ্য পেয়েছেন। আমরা আশা করছি তিনি হয়তো বের হলে গণমাধ্যমের সাথে কথা বলবে, আমরা তার থেকে সেই বিষয়গুলো জানবো। তো যেমনটি বলছিলাম যে গত 23 তারিখ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক কিছু জটিলতা অনুভব করলে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং 27 নভেম্বর তার শারীরিক ঘটলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। তিনি সেখানেই বর্তমানে আছেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন যে তাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে সেটিতে তিনি রেসপন্স করছেন, এটি একটি ভালো দিক হিসেবে তারা দেখছেন এবং তারা আশাবাদী যে তিনি সুস্থ হয়ে আবার জনগণের মাঝে ফেরত আসবেন। তো এই ছিল এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে বেগম জিয়ার চিকিৎসা এবং তার স্বাস্থ্যের যাবতীয় তথ্যের সর্বশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত হয়েছিলাম রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় মিথ্যা মামলায় হাজির হয়ে কারাবরণ করেন বেগম খালেদা জিয়া। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার বিএনপি চেয়ারপারসন, তার অসুস্থতার জন্য দায়ী শেখ হাসিনা। রাজধানীতে আলাদা দোয়া মাহফিল কর্মসূচিতে এমন অভিযোগ করেছেন বিএনপি নেতারা। 10 দিনের বেশি সময়ে শারীরিক নানা জটিলতায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের মাঝে বিরাজ করছে উদ্বেগ উৎকণ্ঠা। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে কৃষক দল। সেখানে যোগ দিয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন বেগম জিয়ার অসুস্থতার জন্য শেখ হাসিনা দায়ী। আজকে তার এই মুমূর্ষ, এই রোগাক্রান্ত, এই অসুস্থতা তো ওই হাসিনার কারণে, কিন্তু জনগণের হৃদয় থেকে, জনগণের হৃদয় তন্ত্রী ছিঁড়ে যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে আকুলতা, যে আবেগ দেশনেত্রীর জন্য আজকে সারা দেশে প্রকাশিত হচ্ছে। একই এলাকায় ভাসানী হলে দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন। এতে যোগ দিয়ে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী হিসেবে নয়, বিএনপির একজন সাধারণ কর্মীর মতো তিনি রাজপথে ছিলেন। রাজপথে আন্দোলন করেছেন, প্রতিবাদ করেছেন, মিছিল করেছেন, মিটিং করেছেন। পরবর্তীতে সেই একই আক্রোশের শিকার হয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সিদ্ধেশ্বরীতে মেডিকেল ক্যাম্প কর্মসূচিতে জামায়াতের নির্বাচনী প্রচারাভিযানের কঠোর সমালোচনা করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, যারা বাংলাদেশ চায়নি তারাই আজ ভোট চায়। ভোট দিলে জান্নাতে যাবেন, না দিলে জাহান্নামে যাবেন, এমন কথাও বলে। ভোট না দিলে কুপায় কেড়ে ফেলবো, এটাও বলে। তো আজকে আমার খুব দুঃখ লাগে, যারা এই ভোটটা চাচ্ছে তারা কি এই বাংলাদেশ চেয়েছিল? এ সময় বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চান মির্জা আব্বাস। লম্বা কথা বলে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে অন্য প্রসঙ্গ, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ উৎসব মুখর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্ম ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, জাতির কাছে ইতিহাস হয়ে থাকবে আগামী নির্বাচন। এ সময় বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান ডক্টর ইউনূস। মিরপুর সেনানিবাসের গ্রাজুয়েশন সেরিমনিতে বুধবার বেলা 11টার দিকে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বেজে ওঠে জাতীয় সঙ্গীত। এরপর শুরু হয় ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্ম ফোর্সেস ওয়ার 2025-এর সমাপনী অনুষ্ঠানের মূল আয়োজন। কোর্স সম্পন্নকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান উপদেষ্টা। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের কৌশলগত অবস্থান বিশাল সুযোগ এনে দিয়েছে। এ সময় দেশের নিরাপত্তা ও বিভিন্ন দুর্যোগে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি। I'm proud to notice the progress
of the armed forces and their enduring contributions to our national security, development, and nation-building activities. Your commitment to safeguarding our nation has been exemplary. Your continuous efforts during national crises, such as natural disasters, political unrest, and pandemics, demonstrate your readiness to respond and your unwavering dedication to the well-being of our citizens. Moreover, your contributions to global peace through participation in the United Nations peacekeeping missions have enhanced Bangladesh's global image. অনুষ্ঠানে অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা। জানান, ফেব্রুয়ারিতে গণভোট ও জাতীয় নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসব মুখর। Let us pray to Allah, along with all the people of Bangladesh, for the speedy recovery of our former Prime Minister and our national leader, Begum Khaleda Zia. National election in February, not only a historical landmark, also a peaceful and festive, make it a festive occasion for all voters who turn out to vote. And the nation will remember with pride they really had a historical occasion to. এবছর ন্যাশনাল ডিফেন্স কোর্সে অংশগ্রহণ করেন ৯৬ জন দেশি বিদেশি সশস্ত্র বাহিনীর সদস্য। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দু চোখ উপড়িয়ে ফেলা হয়েছে, মুখের গালের মাংসগুলো খাবলে তুলে ফেলা হয়েছে, পেট কেটে ভুঁড়িগুলো বের করে ফেলা হয়েছে, এমন বিভৎস ছবি দেয়ালে টানিয়ে রাখা হতো। বন্দীদেরকে জিজ্ঞাসাবাদের সময় ছবির সামনে রেখে বলা হতো যে তোমরা যদি কথা না বলো তোমাদেরকে একই রকমের পরিণতির শিকার হতে হবে। সেখানে আমরা পেয়েছি ড্রিল মেশিন, চাবুক, ইলেকট্রিকিউট করার মতো এই সমস্ত যন্ত্র, প্রহার করার যন্ত্র। এই যে বিভৎস নারকীয় একটা ব্যবস্থা ছিল টিএফআই সেলে, সেই বর্ণনা আমাদের ফর্মাল চার্জে আমরা তুলে এনেছি। এবং সব কিছু দিয়ে এই আসামিদের বিরুদ্ধে যে একটা সুনির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে শুধুমাত্র 14 জন বন্দীকে তারা বিভিন্ন সময় এখানে আটক রেখেছিলেন। যারা জীবিত অবস্থায় ফেরত এসেছেন তাদের ব্যাপারেই আমরা আজকে অভিযোগ এনেছি। এর বাইরে যত আসামিকে এখানে নেওয়া হয়েছে, যারা কখনো ফিরে আসেনি, যাদের লাশ পাওয়া যায়নি, কোনো হোয়ার অ্যাবাউটস নেই, তাদের ব্যাপারে পৃথক তদন্ত চলছে। এই ব্যাপারে রিপোর্ট আসলে সেই ব্যাপারে আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিল করা হবে। এই 10 জন যারা আসছেন, মানে 11 জন সেনা কর্মকর্তা, তাদের সম্পৃক্ততার ব্যাপারে আপনি বলছিলেন যে কিভাবে ওইটাকে বলছিলেন। আরেকটা হচ্ছে আপনি 4টি যে চার্জের কথা বলেছেন, সেখানে 4টা চার্জই দেখছি যে শেখ আরমান, ব্যারিস্টার আরমান, ওনার নামটা আছে আর কি। আচ্ছা, এটা আমরা বলেছি, দেখেন একটা টাইম ফ্রেমে ব্যারিস্টার আরমান 8 বছর সময় ধরে ছিলেন, সুতরাং প্রত্যেক আসামির পিরিয়ডের মধ্যেই ব্যারিস্টার আরমান ছিলেন। সে কারণে সব আসামির অভিযোগের মধ্যে ব্যারিস্টার আরমানকে গুম রাখার বিষয়টা এসছে। বাকিরা হয়তো শর্ট টাইমের জন্য ছিলেন, কেউ 2 বছর, কেউ 6 মাস, কেউ 3 বছর। এই সময়ের মধ্যে যে সমস্ত অফিসাররা, বিশেষ করে র্যাবের ডিজি, এডিজি অফস এবং ডাইরেক্টর ইন্টেলিজেন্স, এই 3 শ্রেণীর কর্মকর্তা যারা এই টিএফআই সেলটা মেনটেন করতেন, তাদেরকে শুধুমাত্র এখানে আসামি শ্রেণীভুক্ত করা হয়েছে। ওনাদের সম্পৃক্ততা কিভাবে? এটা অফিসিয়াল ডকুমেন্ট থেকে প্রমাণিত, এটা সাক্ষীদের জবানবন্দি থেকে প্রমাণিত, এবং ওইখানে যে সমস্ত মানুষ দায়িত্ব পালন করেছেন, ইনসাইডার, আউটসাইডার, ভিকটিম, ডকুমেন্টারি এভিডেন্স, সব কিছু মিলিয়ে তাদের অভিযোগ, তাদের যে সম্পৃক্ততা, সেটা অকাট্যভাবে প্রমাণিত হবে, যেটা বিচার আমলে আমরা আপনাদেরকে দেখাবো। থ্যাংক ইউ। আর্ট গ্যালারিটা এটা ভিন্ন জিনিস। জিআইসির যে ইন্টারোগেশন সেন্টার ছিল, সেইটাকে আর্ট গ্যালারি বলা হতো, কিন্তু টিএফআই সেলের যেটা সেল, সেটাকে কখনো এটাকে হসপিটাল বলা হতো। এগুলো কথা বলছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তার বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গোপন বন্দিশালায় গুম ও নির্যাতনের বর্ণনা দেয় প্রসিকিউশন। সাবজেল থেকে ভার্চুয়ালি হাজিরের সুবিধা চেয়ে করা আবেদন খারিজ করেছেন আদালত। এদিন শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স থেকে নিজেকে বাদ দেওয়ার আবেদন করেন আইনজীবী জেড আই খান পান্না। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। নতুন আইনজীবী নিয়োগ দেওয়া হয় আমির হোসেনকে।
এদিকে তলবের পর ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা চান জেরাই খান পান্না। গত 23 নভেম্বর হাজির হয়ে শেখ হাসিনার পক্ষে গুমের মামলা লড়ার ইচ্ছা প্রকাশ করেন আলোচিত আইনজীবী জেরাই খান পান্না। তাৎক্ষণিক তাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আইনজীবীদের চাপের মুখে পড়েন পান্না। ফেসবুকে এক ভিডিও বার্তায় জানান, শেখ হাসিনা যে ট্রাইব্যুনাল মানেন না সে ট্রাইব্যুনালে তার পক্ষে মামলা লড়বেন না তিনি। বিষয়টি রেজিস্ট্রার দপ্তরে চিঠি দিয়েও জানান জেরাই খান পান্না। আদালতে অন্তত তাকে ডিফেন্ড করার জন্য দাঁড়াবো না। আদালতে উপস্থিত না হয়ে পান্নার এমন কর্মকাণ্ডে বুধবার ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। ডেকে পাঠানো হয় তাকে। তলবের 10 মিনিটের মধ্যে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান এই সিনিয়র আইনজীবী। এ সময় আদালতে বলেন, আসামি কোর্টে হাজির হবে না। তার পক্ষে আইনজীবী নিয়োগ দিলেও সমালোচনা হচ্ছে, যা কাম্য নয়। এদিন র্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি করেন রাষ্ট্রপক্ষ। আদালতে উপস্থিত ছিলেন গ্রেফতার সাবেক বর্তমান 10 সেনা কর্মকর্তা। আওয়ামী লীগের আমলে কিভাবে গুম ও নির্যাতন করা হতো সে বর্ণনা ও আসামিদের সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরেন চিফ প্রসিকিউটর। সাজাপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা সহ মোট 17 জন আসামি আছেন। তার মধ্যে আজকে 10 জন আদালতে উপস্থিত ছিলেন। আসামি পক্ষ থেকে একটা দরখাস্ত দেওয়া হয়েছিল যে তারা ভার্চুয়ালি হাজিরা দিতে চান। আদালত সেটা নামঞ্জুর করেছেন। কিভাবে গুমকে প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশের জনগণের উপরে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাজনৈতিকভাবে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করা হয়েছে সেই বিষয়গুলো আমরা আদালতে উপস্থাপন করেছি। জেরাই খান পান্না প্রত্যাহার করে নেয় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আমির হোসেনকে। তিনি জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও কামালের পক্ষে আইনজীবী ছিলেন, যে মামলায় হাসিনা কামালের মৃত্যুদণ্ড হয়। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। শতাব্দীর সেরা ভোট আয়োজনের প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন। সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় কথা বলেন ইসি সচিব আখতার হোসেন। এ সময় ভঙ্গুর নির্বাচন ব্যবস্থা পুনর্গঠনে কাজ চলছে জানিয়ে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আগামীর বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণ হবে আসন্ন নির্বাচনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে নির্বাচন কমিশন। এতে সহযোগিতা করে ইউএনডিপি ও আরএফইডি। বুধবার রাজধানীর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। জানান, শতাব্দীর ভালো নির্বাচন আয়োজন করতে চায় ইসি। 4টা প্রস্তাবনার ভিতরে আমার হয়তো 3টাতে আমি সম্পূর্ণ একমত, বা 2টাতে একমত, একটাতে আধা আধি, আর একটাতে একমত না। তো কাজে কিন্তু পুরো প্যাকেজটা দেখে তারপরে এবার সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ অথবা না। কারণ আমরা একটা ভালো নির্বাচন চাই, শতাব্দীর ভালো নির্বাচন চাই, এটা আমাদের সবারই প্রত্যাশা। এ সময় বাংলাদেশের গন্তব্য আগামী সংসদ নির্বাচনে নির্ধারিত হবে বলে জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ভোটের স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি। সাংবাদিকগণ আমাদের একটা অবিচ্ছেদ্য অংশ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আপনারা শুধুমাত্র জিনিসটাকে স্পটলাইটে নিয়ে আসেন না, সবাইকে সোজা কোর্সে রাখার জন্য আপনারা একটা বড় ভূমিকা পালন করেন। সুতরাং আপনাদের ভূমিকাটা অতীব গুরুত্বপূর্ণ। ইট ইজ মোর অফ এ আই উড সে পার্ট অফ ট্রান্সপারেন্সি। প্রশিক্ষণে আলাদা 4টি সেশনে অংশ নেবেন 220 জন সংবাদকর্মী। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে লিভ টু আপিলের আদেশ কাল। বুধবার শুনানির শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এদিন ধার্য করেন। এদিন শুনানি করেন একজন আইনজীবী, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং অ্যাটর্নি জেনারেল। এ সময় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ভ্রান্ত ধারণার উপর ভিত্তি করে অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছে। শুনানিতে আইনজীবীরা বলেন, গণঅভ্যুত্থানের পর গঠন হওয়া সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। যদিও রিটকারী আইনজীবীর মূল যুক্তি, গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন। তারা সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সরকার গঠনে রাষ্ট্রপতির রেফারেন্সে মতামত দেওয়ার সুযোগ পাননি। এতে বর্তমান সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া অবৈধ হয়েছে। 5 দফা দাবিতে রংপুর কালেক্টরেল ঈদগাহ মাঠে চলছে জামাত সহ 8 দলের বিভাগীয় সমাবেশ। সেখানে আছেন সহকর্মী নাজুল ইসলাম নিশাদ। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে।
এখন রয়েছে আমি রংপুর কালেক্টরেট মাঠে এবং সমমনা ৮ দলের যে বিভাগীয় সমাবেশ সেটি 2টার সময় শুরু হলেও আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু বিভিন্ন জেলা উপজেলা বিভাগের নেতাকর্মীরা এই কালেক্টরেট সমমনা দল আজকে এই বিভাগীয় সমাবেশের ডাক দিয়েছে। সেখানে আমরা দেখছি যে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং মূলত এই সমাবেশ থেকে যেটি বলা হচ্ছে জাতীয় জুলাই সনদ সেটি বাংলাদেশ তারা এই বক্তব্যে তারা তুলে ধরেছে যে মুসলিমের জায়গা থেকে কিন্তু সবাইকে মানবিক পাঁচ দফা দাবিতে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে চলছে জামাত সহ ৮ দলের বিভাগীয় সমাবেশ। সংযোগটি ত্রুটিপূর্ণ হওয়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা পরবর্তীতে যোগাযোগের চেষ্টা করব। দুপুরের সময় আরও থাকছে। শাহ আমানত বিমানবন্দরে অগ্নি নির্বাপন মহড়া। কার্গো ভিলেজ এলাকায় আগুন মাত্র 2 মিনিটেই নিয়ন্ত্রণ। বাস্তব পরিস্থিতিতেও দ্রুত নেভানোর আশা ফায়ার ফাইটারদের। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, পরীক্ষা বর্জন সহ নানা কর্মসূচিতে হজ অবরলা শিক্ষাঙ্গন। শিক্ষার্থীদের জিম্মি করে বারবার আন্দোলনে ক্ষুব্ধ অভিভাবকরা। কমিশন না হওয়ায় এই খাতের অস্থিরতা কাটছে না জানিয়ে দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা ভয়াবহ ঘাটতিতে পড়বে বলে আশঙ্কা শিক্ষা গবেষকদের। আর সরকারি চাকরিবিধি লঙ্ঘনকারীদের সতর্ক করে মন্ত্রণালয় বলছে, পরীক্ষাসহ শিক্ষা কার্যক্রমে বাধা দানকারীরা শাস্তির মুখোমুখি হবেন। শাকির আহমেদের রিপোর্ট। শুরু হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা। তবে 10ম গ্রেডে বেতন সহ 3 দফা দাবিতে সহকারী শিক্ষকদের কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের মুখে দেশের অনেক বিদ্যালয়েই পরীক্ষা হয়নি। অনেক বিদ্যালয়ে প্রধান শিক্ষক একাই পরীক্ষা নিয়েছেন। কোনো কোনো বিদ্যালয়ে অভিভাবকরাই পরিদর্শকের দায়িত্ব পালন করে পরীক্ষা চালিয়ে নিয়েছেন। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা চান বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত হতে, বেতন চান 9ম গ্রেডে। 4 দফা দাবিতে সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সোম ও মঙ্গলবারের কর্মবিরতিতে ষষ্ঠ থেকে 9ম শ্রেণীর 2 দিনের বার্ষিক পরীক্ষা ব্যাহত হয়েছে। প্রায় শিক্ষকরা প্রায় 30-35 বছর একই পদে চাকরি করার পরে অবসরে যায়, কোনো পদোন্নতি ছাড়াই। আমাদের সমপর্যায়ে যারা ছিল সকলে অনেক আগেই 9ম গ্রেডে চলে গেছে, কিন্তু আমাদের এখনো পর্যন্ত আমরা যেখানে ছিলাম সেখানেই আছি। অভিভাবকরা বলছেন, বারবার আন্দোলনে জিম্মি শিক্ষার্থীরা। প্রাইমারির কখনো শিক্ষকদের আন্দোলন, কখনো মাধ্যমিক শিক্ষকদের আন্দোলন, কখনো কলেজ টিচারদের আন্দোলন, একের পর এক আন্দোলনের ভিতর দিয়ে আমাদের বাচ্চাদের
সময় অতিবাহিত হচ্ছে। তারা যদি কোনো প্রয়োজন হয় তারা সরকারের সাথে বসে ডিসকাস করে তারা আলাপ আলোচনার মধ্যে তার দাবি দেওয়া বাস্তবায়ন করবে, কিন্তু শ্রেণীকক্ষ বন্ধ রেখে তালা ঝুলে ছাত্রদেরকে জিম্মি করে এভাবে আন্দোলন সমীচীন না। শিক্ষা গবেষকরা বলছেন কোভিড, জুলাই গণঅভ্যুত্থান সহ বেশ কয়েক বছর ধরেই নানা কারণে দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ফলে শিক্ষার্থীরা ভয়াবহ শিখন ঘাটতিতে। এই অবস্থায় এই আন্দোলন শিক্ষার্থীদের জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে উঠবে। কোভিডের সময় যে বাচ্চাটা ক্লাস 2-তে বা 1-এ ভর্তি হয়েছিল, সে কিন্তু একটা গ্যাপ নিয়ে আজকে ক্লাস 5-এ বা 6-এ আসছে। এরপরে যদি আরও গ্যাপটা যদি বাড়তেই থাকে, তাহলে সে কি নিয়ে ক্লাস 8 পাস করবে বা এসএসসি পাস করবে? শিক্ষাবিদরা বলছেন শিক্ষা সংস্কারে কোনো কমিশন না হয় এই খাতের অস্থিরতা কাটছে না। আমাদের প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার কিন্তু আপাদমস্ত সংস্কার দরকার। এক ধরনের যে জগাখিচুড়ি অবস্থা হয়ে আছে আমাদের, এই সব কিছু নিয়ে একটা শিক্ষা কমিশন দরকার। শিক্ষা কমিশনের একটা উইং হয়তো এই কাজটা করবে, এটাই হলো সমাধানের পথ। পরীক্ষায় বাধা সৃষ্টিকারী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ইতোমধ্যেই পরীক্ষা বর্জনকারী শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। 10ম গ্রেডের দাবিতে বিভিন্ন জেলায় অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এতে চরম ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা। জরুরি পরীক্ষা নিরীক্ষা করতে না পেরে অনেকে ফিরে যান হাসপাতাল থেকে। এ সময় বন্ধ থাকে ওষুধ সরবরাহ। দাবি না মানলে বৃহস্পতিবার থেকে হাসপাতাল শাটডাউনের হুঁশিয়ারি আন্দোলনকারীদের। হায়দারের রিপোর্ট। ব্যানার হাতে রাজপথে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। 11তম থেকে 10ম গ্রেডে উন্নীতকরণের এক দফা দাবি তাদের। বুধবার সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে অর্ধদিবস কর্মবিরতি পালন করেন আন্দোলনকারীরা। এ সময় বন্ধ থাকে ব্লাড ব্যাংক, রেডিওলজির, সিটি স্ক্যান, এক্স-রের মতো জরুরি সেবা। বন্ধ রাখা হয় রোগীদের সরকারি ওষুধ দেওয়াও। আমাদের এক দফা এক দাবি, আমাদের 10ম গ্রেড বাস্তবায়ন চাই। শুরুতে যে চেয়ারে আমরা চাকরি নিয়েছি, পিআরএলে যাওয়া পর্যন্ত আমরা সেই চেয়ারেই আমাদেরকে আটকে রেখেছে। দীর্ঘ 3 দশক ধরে আমরাই পৃথিবীতে একটা ভিন্ন জাতি মনে হয়, যা আমাদের অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে। আমাদের কোনো কার্যক্রম বাকি নেই, কিন্তু সরকারের বিভিন্ন সময় আমরা লাল ফিতার দৌড়াতে আমাদের সময় ক্ষেপণ করা হচ্ছে। আমরা তখনই কর্মবিরতি প্রত্যাহার করব যতক্ষণ পর্যন্ত আপনারা আমাদেরকে আমাদের 10ম গ্রেডে জিও না দেবেন। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা রোগী ও স্বজনরা। বেশি বিপাকে পড়েন ঢাকার বাইরের রোগীরা। দাবি আদায়ের জন্য সেবা নিতে আসাদের জিম্মি না করার আহ্বান তাদের। ওষুধ পাচ্ছি না, এরপরে এক্সাই দিছে, এক্সাই হচ্ছে না আমাদের। আমরা এই চাঁদপুর থেকে সকাল ভোর 5টায় রওনা দিয়ে এখানে আসছি। ছেলের অপারেশন আজকে 7টায় সিরিয়াল দিছি। এখন আমি ব্লাড দেওয়ার জন্য 4 জন লোক নিয়ে আসছি। এখন আমি ব্লাড দিতে পারতেছি না। টেস্টের টাকা জমা নিচ্ছে, ল্যাবে গিয়ে দেখি ওখানে তালা মারা। দাবি না মানলে বৃহস্পতিবার থেকে দেশের সব সরকারি হাসপাতাল শাটডাউনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। এভারকেয়ার হাসপাতালের কাছে 2টি মাঠে সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে ওঠানামা করবে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে বলা হয়, এসএসএফ-এর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আগামী 4 ডিসেম্বর 12টা থেকে বিকেল 4টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের কাছের 2টি মাঠে সেনা ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে। এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। উত্তরা পাসপোর্ট অফিসে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই করা হচ্ছে পাসপোর্ট। প্রতিদিন প্রায় 250 থেকে 300 পাসপোর্টের কাজ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র। অভিযোগ আছে এই অবৈধ টাকার ভাগ পান কয়েকজন কর্মকর্তা কর্মচারীও। প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধান কার্যালয়ের প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক। ন্যূনতম কোনো দেখাইতে পারবেন না। দালালরা টাকার অনুযায়ী আপনার এই যে কোর্টটা অফিসে পাঠায়। আপনিও খালি ফাইলটা নিয়ে চলে আসেন। ডকুমেন্ট ছাড়াই কাজ করে দেয়। এটা পাসপোর্ট অফিস করে। উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস, যেখানে টাকা দিলেই মেলে পাসপোর্ট, দরকার পড়ে না প্রয়োজনীয় কাগজপত্রেরও।
অভিযোগ আছে নিজ জেলা লিখে আবেদন নাকচ করে দেওয়ার পরেও অসংখ্য পাসপোর্টের কাজ হয় এখানে। বিভিন্ন জেলার বাসিন্দা হয়েও টাকার বিনিময়ে এখান থেকেই পাসপোর্ট করছেন অনেকে। উত্তরা পাসপোর্ট অফিস ঘিরে গড়ে ওঠা অর্ধশতাধিক স্টেশনারি ও কম্পিউটার দোকানের বেশিরভাগই দালালদের। সেবাগ্রহীতা সেজে সেখানে ঢুকলেই মেলে অবৈধ উপায়ে পাসপোর্ট তৈরির সত্যতা। কি কি ডকুমেন্টস আনা লাগবে? আপনি খালি ফাইলটা নিয়ে চলে আসেন। পরবর্তীতে ক্যামেরা সহ গেলে বদলে যায় চিত্র। দোকান বন্ধ করে এদিক সেদিক পালিয়ে যায় দোকানদার ও দালালরা। তো সবাই বন্ধ করতেছে, তাই করতেছি। এনআইডি কার্ড লাগে, বিদ্যুৎ বিলের কাগজ লাগে, আর হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট লাগে। এগুলো ছিল না আমার, আমি বললাম যে না 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 না, তো আপনি আমাকে ভিডিও দেখাইতে পারলে আমি বলতেছি। অনুসন্ধানে দেখা যায় মাস শেষে টাকা ভাগ বাটোয়ারা করে নেয় চক্রের সদস্যরা। চক্রটিতে রয়েছে পাসপোর্ট অফিসের নাইট গার্ড বাবু ও আরেক কর্মচারী বশির। তাদের মাধ্যমে টাকা পান উচ্চমান সহকারী রনি সরকার ও রেকর্ড কিপার সুবীর সরকার। এরপর সেই টাকা ভাগাভাগি হয়ে যায় উপপরিচালক পর্যন্ত। ওয়াইডি নাম্বারটা আছে, ওই নাম্বারটা মোবাইল থেকে স্ক্যান করে বা নাম্বারটা লিখে অফিসে পাঠিয়ে দেয়। দালালরা টাকার অনুযায়ী আপনার এই যে কোডটা অফিসে পাঠায়, ওই এভিডেন্স অনুযায়ী কাজটা তারা করে দেয়। উপপরিচালক আছে নুরুল হুদা, তার মাধ্যমেই কাজগুলো হয়। টাকা দিলে কাজ করে দেয়, ঠিক আছে, টাকা না দিলে কাজ করে দেয় না, অনেককে হয়রানি করে। এটা পাসপোর্ট অফিস করে। বাবুকে এবং বসুকে ওয়াইডি পাঠায় দেয়, তখন সেই ওয়াইডি দিয়ে তারা অ্যাকসেপ্ট করে যে হ্যাঁ এটা আমার চ্যানেলের মাধ্যমে আসছে, তুমি এটা কাজ করে দাও। তখন তারা ডকুমেন্ট ছাড়াই কাজ করে দেয়। অভিযোগের বিষয়ে জানতে চাইলেই খেপে যান উপপরিচালক নুরুল হুদা। ন্যূনতম কোনো ইয়া দেখাইতে পারবেন না, ঠিক আছে? বাসার বাবু কেউ নাই এখানে। যে অভিযোগ বলছেন, এই অভিযোগ যদি সত্য হয় সেটা আপনি প্রমাণ করেন। আমি মালবাড়ি ম্যানেজ করতে বলে নিউজ আটকানো যাবে কিনা? এই বক্তব্য নেওয়ার পর প্রতিবেদকের মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে আসে মেসেজ, যেখানে টাকার বিনিময়ে রিপোর্ট বন্ধের প্রস্তাব দেওয়া হয়। অনিয়মের বিষয়ে আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ে বক্তব্য জানতে গিয়ে দেখা গেল আরেক বিপত্তি। সাংবাদিক প্রবেশে রয়েছে নানা বিধিনিষেধ। মহাপরিচালকের দপ্তরে যাওয়ার আগে রেখে দেওয়া হয় ক্যামেরা, মোবাইল সহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস। অথচ এখানেও রয়েছে দালালের আধিপত্য। না না, ঢাকার থেকে করা হয়েছে। এলাকায় একজন লোক আইছে, 50,000 টাকা দিয়েছে, ডুপ্লিকেট আইডি কার্ড বানাইছে, সব করছে। প্রায় এক সপ্তাহ ঘোরানোর পর মহাপরিচালকের অনুমতিতে কথা বলেন প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক শিহাবুদ্দিন। একেবারেই জিরো টলারেন্স। এই ধরনের যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, অধিদপ্তর হতে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা না হয়। ইতিপূর্বে এই ধরনের অভিযোগ পাওয়ার কারণে 3 জনের চাকরিচ্যুত করা হয়েছে। অনিয়ম এবং দুর্নীতি ছাড়াও উত্তরা পাসপোর্ট অফিসের বিরুদ্ধে আছে রোহিঙ্গা পাচারের মতো গুরুতর অভিযোগ, যার মাধ্যমে তৈরি হচ্ছে নিরাপত্তা শঙ্কা। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এবং কাদের মাধ্যমে তৈরি হচ্ছে রোহিঙ্গা পাসপোর্ট। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। কোনো ঘোষণা ছাড়াই ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম লিটারে 9 টাকা বাড়িয়েছেন ব্যবসায়ীরা। আলোচনা ছাড়া দাম বাড়ানো আইনের ব্যত্যয় বলছে ক্যাব। আর মন্ত্রণালয়কে না জানিয়ে এমন সিদ্ধান্ত নেওয়ার কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। কোনো ধরনের আগাম ঘোষণা কিংবা সরকারের সঙ্গে আলোচনা ছাড়াই মঙ্গলবার রাতে সয়াবিন তেলের দাম লিটার প্রতি 9 টাকা বাড়িয়ে দেয় ভোজ্য তেল আমদানিকারক ও বাজারজাতকারী ব্যবসায়ীরা। এতে কয়েক ঘন্টার ব্যবধানে মঙ্গলবার রাত থেকেই খুচরা পর্যায়ে বোতলজাত প্রতি লিটার সয়াবিন 189 টাকার পরিবর্তে 198 টাকায় বিক্রি শুরু হয়। এমন সিদ্ধান্তে নড়েচড়ে বসে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার সকালে সচিবালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সেখানে আমার কাছে যেটা মনে হয়, সরকারের সঙ্গে আলোচনা ছাড়াই ব্যবসায়ীরা ভোজ্য তেলের দাম বাড়ানোয় আইনের ব্যত্যয় ঘটেছে জানিয়ে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি এইচএম শফিকুজ্জামান বলেন, দায়ীদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এছাড়া শিগগিরই বাজার মনিটরিং আরও জোরদারের পরামর্শ দেন তিনি। এটি অন্যায়ভাবে করা হয়েছে এবং আমি আশা করছি এটির ব্যাপারে কঠোর ব্যবস্থা, আমরা সেই অপেক্ষা করছি সেই কঠোর ব্যবস্থা দেখার জন্য। আইনে তো অনেকগুলোই বিষয় আছে যে তাদের রিফাইনারি বন্ধ করে দেওয়ার মতো এখানে সুযোগ আছে, কম্পিটিশন কমিশন আছে, আমরা সেই আইনের প্রয়োগটা দেখতে চাই। ব্যবসায়ীরা ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলেও সরকার এ ব্যাপারে কিছুই জানে না বলে বৈঠক শেষে জানান বাণিজ্য উপদেষ্টা। ব্যবসায়ীরা একত্রিত হয়ে এভাবে হঠাৎ করে দাম বাড়ানো অযৌক্তিক মন্তব্য করে উপদেষ্টা বলেন, এর আগেও তাদের অযৌক্তিক সিদ্ধান্ত সরকার মেনে নেয়নি, এবারও এককভাবে এমন সিদ্ধান্ত নেয় ব্যবস্থা নেবে সরকার। আমাদের পদক্ষেপগুলো তো নিব, আমরা তো আলোচনায় বসছি। এটা তো আর মানে মার্কেটে যে তরল নিয়ে যুদ্ধ করার জিনিস না,
আমাদের পদক্ষেপগুলো নেওয়ার জন্য আমাদের আলোচনার প্রয়োজন আছে। 50 লক্ষ লিটার তেল যদি টেন্ডারে 20 টাকা কমে আমরা কিনতে পারি, তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে? এটা কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাচ্ছি না। আইনসঙ্গত আমাদের যে ব্যবস্থাগুলো আছে আমরা সবগুলোই নেব। কোনো ধরনের আলোচনা ছাড়া ভোজ্য তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আইনগত কোনো ভিত্তি নেই বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। যে কর্মকাণ্ডটা ওনারা করেছেন এর কোনো আইনগত ভিত্তি নেই। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জনগণের কাঁধে বাড়ছে করের বোঝা। আদায়ে পিছিয়ে থাকলেও এনবিআরের রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা 55,000 কোটি টাকা বাড়িয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। আইএমএফের ঋণের শর্ত পূরণ করতে সরকারের এই উদ্যোগ ব্যবসা বাণিজ্যে নতুন চাপ তৈরি করবে বলে দাবি উদ্যোক্তাদের। যদিও মধ্যম আয়ের ফাঁদ আর ঋণ নির্ভরতা ঠেকাতে রাজস্ব আদায় সক্ষমতা বাড়ানোর বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। তাই সংস্কারের পাশাপাশি প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ তাদের। MS আরিফিনের রিপোর্ট। দেশের উন্নয়ন ও সরকার পরিচালনার ব্যয়ের যোগান দিতে জাতীয় বাজেটে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয় এনবিআরকে, পরিস্থিতি বিবেচনায় অর্থ বছরের মাঝামাঝিতে তা কমাতে হয়েছে প্রতিবারই। তবে এবার ঘটেছে উল্টো ঘটনা। প্রথমবারের মতো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মূলত আইএমএফ মিশন বাংলাদেশ সফরকালে রাজস্ব আহরণ নিয়ে তাদের পর্যবেক্ষণ জানালে ভাবতে শুরু করে সরকার। পরে গেল নভেম্বরে 2 বিশেষ সভা শেষে বাড়ানো হয় 55,000 কোটি টাকা। এতে আগের চেয়ে এনবিআর এর লক্ষ্যমাত্রা বেড়েছে প্রায় 11%। অথচ বাস্তবতা বলছে ভিন্ন কথা। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে রাজস্ব আদায়ে ঘাটতি রয়েছে 17,000 কোটি টাকার বেশি। তথ্য বলছে আমদানি রপ্তানি পর্যায়ে শুল্ক আদায় লক্ষ্যমাত্রা 14,000 কোটি, ভ্যাটে 20,350 কোটি, আর আয়করে বাড়ানো হয়েছে 20,000 কোটি টাকা। রাজস্ব যে বাড়াবেন, আপনি সেটা বাড়াবার ক্ষেত্রে আপনার চিন্তা কি? আপনি কি ব্যবসায়ীদের উপর থেকে এটা আদায় করবেন, না আপনার অন্যান্য খাতে বা অন্যান্য দিকে আপনার ট্যাক্সের পরিধি বাড়াবেন? হ্যাঁ, গুড গভর্নেন্স ছাড়া কিন্তু আপনি ট্যাক্সের পরিধি বাড়াবেন এবং সেটার চাপ আপনার ব্যবসায়ীদের উপরে, শিল্পের উপরে প্রভাব পড়বে, সেটা কিন্তু আপনার আমাদের জন্য সেটা সহনীয় হবে না। প্রতিকূল অর্থনৈতিক বাস্তবতায় তাই নতুন লক্ষ্যমাত্রা অর্জন চ্যালেঞ্জিং বলছেন অর্থনীতিবিদরা। একটা বিপজ্জনক এবং বাধ্যতামূলক পরনির্ভরশীলতার মধ্যে আমরা পড়ে যাচ্ছি, একটা ঋণ নির্ভরতার মধ্যে পড়ে যাচ্ছি। আমরা মিডল ইনকাম ট্র্যাপের দিকে পড়ে যেতে পারি। সুতরাং সেদিক থেকে আমাদেরকে অবশ্যই অভ্যন্তরীণ আমাদের সঞ্চয় বাড়াতে হবে। এনবিআর এর উপরে এই চাপটা থাকলে তাদেরও এখন যেসব সংস্কার কর্মসূচি বা ডিজিটালাইজেশন করার চেষ্টা করা হচ্ছেন, সেগুলোকে কাজে লাগিয়ে এটা কিভাবে করা যায় সেজন্য তারা চিন্তা ভাবনা করতে পারবেন। গেল অর্থ বছরে 2 দফায় কমিয়েও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি এনবিআর। স্বার্থ এটা আমাদের। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। অগ্নি দুর্ঘটনা থেকে রক্ষায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অনুষ্ঠিত হলো বিশেষ মহড়া। প্রতীকীভাবে লাগানো আগুন মাত্র 2 মিনিটে নিয়ন্ত্রণে আনেন ফায়ার ফাইটাররা। কার্গো ভিলেজের পাশে ধাও ধাও করে জ্বলছে আগুন। তড়িঘড়ি বিমানবন্দরের নিজস্ব 3টি ও বিমান বাহিনীর ফায়ার সার্ভিসের 1টি ইউনিটের মাত্র 2 মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে স্বস্তি ফিরে বিমানবন্দরে। তবে এটি প্রতীকী অগ্নিকাণ্ড। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অনুষ্ঠিত হলো অগ্নি দুর্ঘটনা থেকে রক্ষায় বিশেষ মহড়া। গত 18 অক্টোবর আগুনে পুড়েছে ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরের আমদানি রপ্তানি পণ্য রাখার কার্গো ভিলেজ। আর তাই আগুনের দুর্ঘটনা এড়াতে আগাম প্রস্তুতি হিসেবে এমন মহড়া। 1.5 মাস আগে ঢাকায় একটা অনেক বড় একটি ফায়ার ইনসিডেন্ট হয়েছে, যেটা সারা বিশ্বে একটা নাড়া ফেলে দিয়েছিল। তো তারই অংশ হিসেবে আমরা আমাদের সক্ষমতা কতটুকু রয়েছে সেই সক্ষমতাটা আমরা ঝালাই করতে সক্ষম হয়েছি। ভবিষ্যতে আমাদের এটা একটা কনফিডেন্স যোগাবে যে আমাদের এই ধরনের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা এয়ারপোর্টের পক্ষ থেকে যেন আমরা সচেতনভাবে কাজ করতে পারি। 25 বছর আগে আন্তর্জাতিক রূপ পাওয়া চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নিজস্ব ফায়ার স্টেশনের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনতে ছোট বড় 48টি ওয়াটার হাইড্রেন্ট ব্যবস্থা রয়েছে। মূলত ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে শিক্ষা নিয়ে সক্ষমতা বাড়াচ্ছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। দুপুরের সময় আরও থাকছে। রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ালে পরাজিত হবে ইউরোপ, হুঁশিয়ারি পুতিনের। ইউক্রেনের বন্দর ও জাহাজে হামলা বাড়ানোর ইঙ্গিত। সমঝোতা ছাড়াই শেষ হলো উইটকফ কুশনারের সঙ্গে বৈঠক।
প্রথম বেসরকারি হাসপাতাল হিসেবে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের অনুমতি পেয়েছে আজগর আলী হাসপাতাল। সকালে সচিবালয়ে হাসপাতালটির সিইও প্রফেসর ডক্টর জাবরুল এস.এম. হকের হাতে অনুমতিপত্র তুলে দেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। মন্ত্রণালয় জানায় 1 ডিসেম্বর হতে পরবর্তী 1 বছরের জন্য দেয়া এই অনুমতিপত্র প্রতি বছর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে নবায়ন করতে হবে। উল্লেখ্য, পুরান ঢাকার গ্যান্টারিয়ায় অবস্থিত আজগর আলী হাসপাতাল। রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ালে দ্রুত পরাজিত হবে ইউরোপ, এমনটা হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি কৃষ্ণ সাগরে রাশিয়ার 2টি ট্যাঙ্কারের নৌ ড্রোন হামলাকে জলদস্যুতা আখ্যা দিয়ে পুতিন বলেন, এর জবাবে রাশিয়া ইউক্রেনীয় বন্দর ও জাহাজে হামলা বাড়াবে। এমন হুঁশিয়ারি দেওয়ার কিছুক্ষণ পরেই মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে 5 ঘন্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক করেন পুতিন। যদিও ডোনাল্ড ট্রাম্পের শঙ্কা, এই যুদ্ধ বন্ধ করা সহজ হবে না। রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরু থেকে ইউরোপের দেশগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে আসছিল। সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশের আকাশসীমায় রুশ ড্রোনের উপস্থিতির পর থেকে এই শঙ্কা আরও বেড়ে যায়। মস্কো বারবার দাবি করে আসছে তারা ইউরোপের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না। স্থানীয় সময় মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও একই দাবি করেন। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউরোপ যদি সরাসরি সংঘাতে যেতে চায় তাহলে রাশিয়া লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে। তিনি এও দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের যে প্রচেষ্টা চালাচ্ছেন তাতে বাধা দিচ্ছে ইউরোপের দেশগুলো। যদি ইউরোপ আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করে তবে খুব দ্রুতই পরিস্থিতি পাল্টে যাবে। এটি ইউক্রেন নয়। ইউক্রেনের ক্ষেত্রে আমরা সতর্ক ও নির্দিষ্ট পদ্ধতিতে কাজ করি। এটি আধুনিক অর্থে পূর্ণমাত্রার যুদ্ধ নয়। কিন্তু যদি ইউরোপ যুদ্ধ বেছে নেয় তবে পরিস্থিতি খুব দ্রুত এমন পর্যায়ে পৌঁছতে পারে যেখানে আলোচনার জন্য কাউকেই আর খুঁজে পাওয়া যাবে না। একই দিন রুশ প্রেসিডেন্ট কৃষ্ণ সাগরে রাশিয়ার 2টি ট্যাঙ্কারে সম্প্রতি নৌ ড্রোন হামলাকে জলদস্যুতা হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জবাবে রাশিয়া ইউক্রেনীয় বন্দর ও জাহাজে হামলা আরও বাড়াবে। এমন বক্তব্যের কিছুক্ষণ পরে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে যুদ্ধবন্ধের আলোচনায় বসেন তিনি। প্রায় 5 ঘন্টার এই আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান পুতিনের উপদেষ্টারা। বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার কিছু কিছু বিষয় নিয়ে সন্তুষ্ট নয় মস্কো। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের তৎপরতার উপরই আস্থা রাখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, আলোচনার গতি ও যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা তাকে আশাবাদী করেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শঙ্কা জানিয়ে বলেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতির সমাধান করা সহজ নয়। তিনি আবারও উল্লেখ করেন, যদি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় তবে তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। লা লিগার খবর, পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদকে 3-1 গোলে হারিয়েছে তারা। আগের ম্যাচে রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারানোয় টেবিলের শীর্ষস্থান নিশ্চিত হয়েছিল বার্সার। তবুও মাত্র 1 পয়েন্ট এগিয়ে থাকায় অ্যাটলেটিকোর বিপক্ষে বেশ সতর্ক হয়ে মাঠে নামে কাতালানরা। কিন্তু 19 মিনিটে গোল হজম করে ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। যদিও ক্যাম্প নূতে ম্যাচের ফিরতে সময় নেয়নি হ্যান্সি ফ্লিকের দল। 26 মিনিটে দলকে সমতায় ফেরান রাফিনিয়া। 65 মিনিটে লিড এনে দেন দানি অলমো। সমতায় ফিরতে আপ্রাণ চেষ্টা চালায় অ্যাটলেটিকো, কিন্তু তাদের সব চেষ্টা ব্যর্থ করে দেয় কাতালানরা। উল্টো ম্যাচের শেষ বাঁশি বাজার আগে ফেরান তোরেসের গোলে 3-1 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরও একবার। বেগম জিয়ার চিকিৎসায় এফআর কেয়ারে ব্রিটিশ বিশেষজ্ঞ। সন্ধ্যায় আসছে চীনা দল। সম্মিলিত সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। সুস্থতা কামনায় দোয়া চান বিএনপি নেতারা। গুমের মামলায় শেখ হাসিনা সহ 17 আসামির অভিযোগ গঠনের শুনানি। সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজিরের আবেদন খারিজ। তলবের পর ট্রাইব্যুনালে ক্ষমা চাইলেন আইনজীবী পান্না। এবং ফেব্রুয়ারির নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসব মুখর। সশস্ত্র বাহিনীকে ঐতিহাসিক ভূমিকা রাখার আহ্বান প্রধান উপদেষ্টার। শতাব্দীর সেরা নির্বাচনের আশায় সেচ। এই ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদ দিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।